নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রথম 10-এ স্থান নেই জলপাইগুড়ির। জেলার ফলাফলে চিন্তিত শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন রকম পাওনা গন্ডার জেরে চরমে উঠেছিল শ্রমিক অসন্তোষ, যার ফলে রাতের অন্ধকারে বাগানে কর্মবিরতির নোটিশ। রাতারাতি কর্মহারা হলো তোতাপাড়া চা বাগানের প্রায় 850 জন শ্রমিক। অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর 693। এদিন টিভিতে তার নিজস্ব ফলাফল দেখে সে আপ্লুত। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড়। এদিন সকালে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম। আমার প্রতিবেশী, আমার যারা পাড়া প্রতিবেশী, আমার টিচার্স, পরিজন, মা বাবা প্রত্যেকে মাধ্যমিক দেওয়ার পর থেকে বলতে পারবার তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে। তবে একটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে যাই হোক, এখন একটা বেশ অবশ্যই। তবে পড়াশোনা করতে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল। তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সবকিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরো পথ চলা বাকি। তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। মোট 190টি বিদ্যালয়ের রেজাল্ট ডিস্ট্রিবিউশন হয়েছে। তবে গত বছর এবং এবছরে জলপাইগুড়ি জেলার ফল খারাপ হওয়ায় চিন্তিত শিক্ষকরা, পাশাপাশি তারা হতাশ। আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। জলপাইগুড়ি জেলায় প্রায় 26,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে সকাল 10টায় ক্যাম্পের মধ্যে দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। গত বছরও জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবে ভালো হয়নি, তবে আশা ছিল এবছর ভালো ফল হবে, জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার সুগত মুখার্জি। মোট 190টি বিদ্যালয়ের রেজাল্ট ডিস্ট্রিবিউশন চলছে। তবে গত বছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা, পাশাপাশি হতাশ তারা। দেখা যাচ্ছে জলপাইগুড়ি মাধ্যমিকের রেজাল্ট অন্তপক্ষে এগিয়ে নেই, 10এও নেই। কি কারণ মনে হয় ছাত্রছাত্রীদের? বরাবরই তো উত্তরবঙ্গ পিছিয়ে, তার থেকেও বড় কথা হচ্ছে যে হুটাহাট স্কুল বন্ধ করে দেওয়া, এতে ছাত্র সমাজে বিরাট একটা প্রভাব পড়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে এখনও সেভাবে গরম পড়েনি, এখনই স্কুল বন্ধ। এগুলার জন্য সিলেবাস সময় মতন শেষ করা যায় না। গ্রামাঞ্চলে যারা ছাত্রছাত্রী তাদের উপরে তো প্রভাব পড়বেই। র্যাঙ্কটাও কি এর জন্য পিছনে? ছাত্রছাত্রীদের নিজস্ব ছাত্রছাত্রীরা মানে র্যাঙ্কের কথা যদি বলেন তাহলে বিগত কয়েক বছর থেকে দেখবেন যে র্যাঙ্ক সেরকমভাবে মানে আমাদের নর্থ বেঙ্গলে সেরকম র্যাঙ্ক নাই। তার মূলত কারণ কিন্তু মানে কিছুটা হচ্ছে মানে স্কুল বিমুখী হওয়া, মোবাইল এফেক্টেড, এগুলোর কারণ তো আছেই। আর ছাত্রছাত্রীরা অনেক অমনোযোগীও হয়েছে, বিশেষ করে স্কুলটার জন্য। স্কুলগুলো তো সময় মতন খোলা থাকছে না, যখন পড়ার টাইম তখন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এক একটা স্কুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে। কিছু কিছু শহরাঞ্চলের স্কুলগুলোতে বিভিন্ন সরকারি ইয়েগুলো থাকে, প্রোগ্রামগুলো থাকে, যার জন্য স্কুলগুলো দীর্ঘ সময় বন্ধ থাকে। এই জন্য ছাত্রছাত্রীদের উপর স্কুলের প্রভাবই নেই, এই জন্য বরাবরের জন্য রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে।
এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জলপাইগুড়ির পক্ষে। ঠিক, আপনার নাম স্যার? আমার নাম শান্তনু চন্দ্র, কোন স্কুলে? কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়। জলপাইগুড়ি জেলার এখনো টোটাল তথ্য আমার কাছে আসেনি, একটু সময় লাগবে আসতে। যতটুকু আমি স্যারের, আমাদের প্রেসিডেন্ট স্যারের যেটা ইন্টারভিউ দেখলাম, প্রেস কনফারেন্স, সেখানে তো ওভারঅল চিত্র আমাদের জলপাইগুড়ির পাওয়া যায় না ঠিক মতো, একটু সময় লাগবে দেখতে। সেটা আমরা একটু পর্যালোচনা করে দেখব, সবাই মিলে বসে, মাস্টারমশাইরা, ডিআই ম্যাডাম আছে, সেটা পরবর্তী। না, সে তো অবশ্যই হওয়া উচিত, এবং এটা কেন হচ্ছে আমরা দেখব, খতিয়ে দেখব আগামী দিনে। মাধ্যমিকে জলপাইগুড়ি শহরে মেয়েদের মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্নেহা মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 672, বাংলায় 96, ইংরেজিতে 86, অঙ্কে 99, ভৌত বিজ্ঞানে 99, জীববিজ্ঞানে 97, ইতিহাসে 95 এবং ভূগোলে 100। এদিন স্নেহাকে নিয়ে বিদ্যালয়ের সহপাঠীদের ছিল উল্লাস। স্নেহা পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ইচ্ছা প্রকাশ করেছে। বাবা শ্যামাপ্রসাদ মণ্ডল বলেন, মেয়ে নিজের চেষ্টায় ভালো ফল করেছে। স্নেহার সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা দে ভট্টাচার্য বলেন, স্নেহা খুবই ধীর স্থির শান্ত স্বভাবের, ও বরাবরই পড়াশোনায় ভালো। সে ভালো ছবিও আঁকে। তার রেজাল্টে আমরা খুশি। আচ্ছা, আমাদের টোটাল পরীক্ষা দিয়েছিল 76 জন, পাশ করেছে 75 জন। আর আমাদের আচ্ছা এ পেয়েছে 3 জন, অর্থাৎ ডবল এ 3 জন, এ প্লাস 4 জন, এ পেয়েছে 22 জন, বি প্লাস 24 জন, বি 12 জন, সি 10 জন, একটি মেয়ে রিটেইন হয়েছে। পরীক্ষা দিয়েছে, 75 জন পাশ করেছে, একটি মেয়ে ব্যর্থ হয়েছে। 672 স্নেহা মণ্ডল পেয়েছে। মেয়েটি খুব ধীর স্থির। ক্লাস 9 পর্যন্ত ওর কোনো প্রাইভেট টিউটর ছিল না। ক্লাস 10-এ ওঠার পরে ইংরেজি আর ফিজিক্যাল সায়েন্সের জন্য 2 জন মাস্টারমশাই রাখা হয়েছিল, টিউটর রাখা হয়েছিল। আগ্রহী, কথা শোনা, ভালো মেয়ে। ও আমি তো শেষের দিকে ইতিহাস পড়াতে পারতাম না, কিন্তু আমার কাছে এসে এসে ওর যা যা কোয়ারিজ সেগুলো কিন্তু মিট আপ করতো। অন্য একজন পড়াতেন, তার বাইরে গিয়ে ও আমার কাছে এসে ও কোয়ারিগুলো মিট আপ করতো। আমি মাঝে সাঝে হয়তো ওকে দেখে দিতাম। আর ও পড়াশোনাটা করতো আর কি, ওই যেটা মোবাইলের টান আজকাল বাচ্চাদের সর্বনাশের কারণ, ওর ওইটার প্রতি বোধহয় আকর্ষণটা একটু কম আছে। বলার একটাই কথা যে সারা বছর একটা প্যারিটি মেনটেন করে পড়াশুনো করলে পরে রেজাল্ট ভালো হবেই। একমাত্র পড়াশুনো কেন্দ্রিক জীবনই যে খুব কাম্য তা না, সমস্ত কিছু মিলিয়ে একটা সুস্থ সুন্দর মানুষ, সবার আগে তৈরি হও তোমরা একটা সুস্থ মানুষ, তারপরে পড়াশোনাটা ভালো করে করো, তাহলে সবই এগোবে। উনি তখন আর কারো বাবা মাকেও চিন্তা করতে হবে না, আর স্কুলের দিদিমণি মাস্টারমশাইদেরও চিন্তা করতে হবে না। সুন্দর সুস্থ মানুষ তৈরি হও তোমরা সবাই। তোমাদের সকলে যারা পাশ করলে তাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। আমি পেয়েছি হচ্ছে 672। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে 680 বা তার উপরে পাবো, তো একটু কমে গেছে। বাংলায় হচ্ছে 96 পেয়েছি, ইংলিশে 86 পেয়েছি। ইংলিশটা আমার মানে খুবই বেশি কমে গেছে। আর ম্যাথে পেয়েছি 99, ফিজিক্যাল সায়েন্সে 99, লাইফ সায়েন্সে 97, জিওগ্রাফিতে 100, আর হিস্ট্রিতে 95 পেয়েছি। এখন আপাতত সায়েন্স নেব, আর সায়েন্স নেওয়ার পর আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। এখনও মানে সেভাবে ভেবে দেখিনি, এখন আপাতত সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিংটা ট্রাই করব। টেস্টে ভালোই পেয়েছিলাম, 680 মতো পেয়েছিলাম, তাই এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, তো কমে গেছে এখন। এমনি ভালোই লাগছে, তবে আর একটু নাম্বার আশা করেছিলাম। তো ইংরেজি পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, একটু ইংরেজিতে নাম্বারটা কম এসছে। মাধ্যমিকে তো মাধ্যমিক স্তরে বাড়িতে অঙ্ক আমার কাছেই করতো, আর ওর জন্য ইংরেজি শিক্ষক রেখেছিলাম, গৃহশিক্ষক। আর কাকুর কাছে বাংলা ইতিহাস এগুলো পড়তো বাড়িতেই। আর হচ্ছে ভৌত বিজ্ঞান টিচার ছিল একজন, আর সেই সঙ্গে স্কুলের দিদিমণিরা যথেষ্ট হেল্প করেছে। না, ও আগাগোড়াই মোটামুটি একটা ওভারঅল মানে মার্কশিট মানে নাম্বার নিয়ে আর কি বড় হয়েছে ছোটো থেকে। আমার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মণ্ডল। এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ হলো বৃহস্পতিবার। মেধা তালিকায় স্থান পায়নি জলপাইগুড়ি।
তবে সার্বিকভাবে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু। তিনি জানান, বিদ্যালয়ের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 180 জন। এর মধ্যে সকলেই পাশ করেছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে প্রায় 50 জন ছাত্র। সর্বোচ্চ নম্বর পেয়েছে সোহম দাস, তার মোট প্রাপ্ত নম্বর 666। করোনার পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের উপর পড়াশোনায় কিছুটা প্রভাব পড়েছে। এই কারণে সম্ভবত জলপাইগুড়ি মেধা তালিকায় আসতে পারেনি। তবে আগামীতে এই সমস্যা দূর করে নিশ্চয়ই এই জেলা থেকে আরো ভালো ফলাফল হবে বলে জানান তিনি। এমনি তুলনামূলক খুব ভালো, কারণ আমাদের রেগুলার 180 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, যার মধ্যে 180 জনই পাস করেছে, অর্থাৎ সবাই পাস করেছে। হাইস্ট মার্কস পেয়েছে আমাদের সোহম দাস 666, 666। প্রথম বিভাগে আমাদের নিয়ার অ্যাবাউট 50 জন। সার্বিকভাবে দেখা যাচ্ছে জলপাইগুড়ি যে শহরগুলো যে স্কুল রয়েছে সেক্ষেত্রে রেজাল্ট সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কি বলবেন? করোনা পরবর্তীকালে আমাদের শহর তথা রাজ্য তথা দেশের মধ্যে একটা বাচ্চাদের একটু পড়াশোনার প্রতি অমনোযোগিতা লক্ষ্য করা গেছে বিগত দিনগুলিতে। তবে আশা করি সামনে নিশ্চয়ই এরা উত্তরণ ঘটবে, ভালো হবে, প্রত্যাশা রাখি, বিশ্বাস করি। আজ জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হলো রাজ্য জুড়ে। সকাল থেকেই অধীর আগ্রহে, খানিক ভয় খানিক উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিল লক্ষ লক্ষ মাধ্যমিক পড়ুয়া। এদিন সকাল 9টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল ঘোষণায় হতাশ হতে হয় জলপাইগুড়িবাসীকে। প্রথম 10-এর তালিকায় এত পড়ুয়ার মধ্যে কোথাও নিজের জায়গা করতে পারেনি জলপাইগুড়ির কোনো পড়ুয়াই। তাই সকাল থেকেই মন খারাপ জল শহরের বাসিন্দাদের। কিন্তু বেলা বাড়তেই প্রকাশ্যে আসে জলপাইগুড়ির 4 প্রতিবন্ধী পড়ুয়ার সাফল্যের খবর। বিদ্যা সরকার, রিক সরকার, সায়ন্তনী রায় ও পায়েল রায়, এরা 4 জনই জন্ম থেকে মূক ও বধির। প্রাপ্ত নম্বর 190, 227, 184, 228 নম্বর। যাই হোক না কেন, জন্ম থেকেই নিজেদের মতো করেই লড়াই চালাচ্ছে এরা। বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর অসীম ইচ্ছে, আর এতেই খুশির আমেজ শহর জুড়ে। এ যেন খরার মধ্যেও এক চিলতে বৃষ্টি। জলপাইগুড়ির ইন্দিরা কলোনির বাসিন্দা রিক সরকারের এই সাফল্যে খুশি তার মা এবং পরিবারের সকলে। অন্যদিকে নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনির বাসিন্দা বিদ্যা সরকারের বাড়িতেও উৎসবের আমেজ। তবে এখনো অনেকটা পথ লড়ে যাওয়া বাকি। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ হতে চায় বিদ্যা। শত প্রতিকূলতা সত্ত্বেও হার না মানা লড়াই চালাচ্ছে এদের প্রত্যেকেই। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই লড়াইকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় পঞ্চমুখ জলপাইগুড়িবাসী। খুশির আমেজ শহর জুড়ে। কানে শোনে না আর এসে কথা বলতে পারে না। পাস করেছে? হ্যাঁ, পাস করেছে। মাধ্যমিক পরীক্ষা দিল। কত নম্বর পেয়েছে? এই তো 190। 190। কেমন লাগছে মেয়ের সাফল্য? খুব ভালো লাগতেছে। মানে মেয়ে তো এত লড়াই করে এক কথা অনেক কষ্ট করছি। মেয়ের এই সাফল্য একই মেয়ে? এক মেয়ে এক ছেলে। এরপরে কি পড়াশোনা করাবেন? হ্যাঁ হ্যাঁ, পড়াবো। ওর খুব ইচ্ছা ও বড় হয়ে মানে চাকরি করবে। চাকরি করবে ইচ্ছা? পুলিশ হওয়ার খুব শখ। পুলিশ হওয়ার। কত নম্বর পেয়েছে বলে? 190। কোন স্কুলে পড়াশোনা করতো? এই অরবিন্দ মাধ্যমিক স্কুলে। রেজাল্ট নিতে এসেছেন? হ্যাঁ, রেজাল্ট নিতে আসছি। আপনার নাম কি? রীতা সরকার। আপনার মেয়ের নাম? বিদ্যা সরকার। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি। আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না। কত বছর ধরে? জন্মের থেকেই। মাধ্যমিক পরীক্ষা দিল? হ্যাঁ। নাম্বার কত পেয়েছে? নাম্বার ভালো পেয়েছে, 227 পেয়েছে। কোন স্কুলে পড়তো? সোনাল্লা স্কুলে। এই যে লড়াই করে নাম্বার, কি বলবেন? আমি খুব খুশি, এতে আমি খুব খুশি যে আমার ছেলে মানে এইটুকুর মধ্যে যে পড়াশোনা করে যে ওইটুকুন নাম্বার আনতে পারছে, এর জন্য আমি খুব খুশি। মানে আর বেশি চাহিদা নেই, মানে পাস করেছে এটাই আপনার খুশি? হ্যাঁ, আর কি বলবো, আমার ছেলে কানে শোনে না, কথা বলতে পারে না, কিন্তু এইটুকুন যে পাইছে এইটাই আমার কাছে অনেক খুশি, আমি অনেক আনন্দের। আপনার নাম কি বললেন? আমার নাম পিঙ্কি সরকার। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান। রাতের অন্ধকারে চা বাগানে কর্মবিরতির নোটিশ জারি করা হয় চা বাগান কর্তৃপক্ষের তরফে, যার ফলে রাতারাতি কর্মহারা হয়ে পড়ে ডুয়ার্সের তোতাপাড়া চা বাগানের প্রায় 850 জন চা শ্রমিক। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনা গন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেই সাথে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হলো বলে জানিয়েছেন, তারা দ্রুত বাগান খোলার দাবিতেও সরব হন। বাগান শ্রমিকদের অভিযোগ, পিএফ, গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের 3 পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত 27 এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে সামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তারা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন, সেটা এদিন দেওয়াও হয়। তারপরে রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ প্রশাসনকেও তাদের সিদ্ধান্তের কথা মালিক পক্ষ জানিয়ে দেয়। नहीं मिल रहा है, ना जल का सुविधा मिल रहा है, ना कुछ दवाई बीरो भी कुछ भी नहीं हो रहा है। बागान में केवल एम्बुलेंस भी नहीं दे रहा है। केवल हम लोग को बागान में केवल काम तालाब भी ठीक से नहीं दे रहा है। तालाब केवल भरसा है, गेजुएटी जब मांगने जाता है तभी देता है पैसा सबको, तालाब सबको अपने से कभी नहीं देता है। ये लोग केवल अपने मनमानी में ही रहता है। केवल प्राइस तो बागान 850 लेबर, 850 लेबर यहाँ पर श्रमिक है, यहाँ पर काम करने वाला, वो सबका अभी क्या करना पड़ेगा? बंद करके बहुत आदमी सबको पता भी नहीं है अभी बागान बंद है, अचानक ऐसे बंद करके चला गया। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবিতে আজ রাস্তা অবরোধ করলো এলাকাবাসীরা। এই ঘটনা জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের বেরুবাড়ি এলাকার। উল্লেখ্য, স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছিল সোমবার। জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও অভিযুক্ত স্বামী শহীদুল হক সহ পরিবারের সকলে পলাতক বলে দাবি। বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সহ পরিবারের সকলকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বামনপাড়ার ঘটনা। এদিন গ্রামবাসী একজোট হয়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রোডের বেরুবাড়ি রাস্তা অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে। অভিযুক্তের ছবি ও ব্যানার লিখে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান বাসিন্দারা। গ্রামের অসংখ্য মহিলা এদিনের আন্দোলনে সামিল হয়েছিলেন। এদিকে রাস্তা অবরোধের জেরে একাধিক ছোট বড় গাড়ি আটকে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে এদিন অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। উল্লেখ্য, গত সোমবার শাহিদুলের বাড়ি থেকে স্ত্রী আয়েশা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, স্বামী শাহিদুল আয়েশাকে কীটনাশক খাইয়ে খুন করে পালিয়ে যায়। বিষয়টা হচ্ছে, খুনটা হয়েছে, খুনের আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি। প্রশাসনিকভাবে পুলিশই সেই ধরনের তৎপরতা এখানে এলাকার মানুষ দেখেনি। হয়রাস এলাকার মানুষ যেটা দেখেছে যে আসামিরা অবাধে বাজারঘাট করছে। এইটা এলাকার মানুষের কাছে এইরকম একটা লক্ষ্যজনক ঘটনা, এত খারাপভাবে মহিলাটাকে খুন করা হয়েছে, সেই কারণে মানুষের এই ক্ষোভটা আগুন হিসাবে আজকে প্রতিফলিত হচ্ছে। যার জন্য ওরা তাৎক্ষণিকভাবে এলাকার মানুষ এখানে দলমত নির্বিশেষে মহিলা সমস্ত মানুষ এই ঘটনাটার প্রতিবাদ করার জন্য এখানে রাস্তায় এরা দাঁড়িয়েছে। পুলিশকে, প্রশাসনকে অন্তত এলান করা, যে প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করা, যে আপনারা আসামিদের এইভাবে অবাধে ঘুরে না বেড়ে আসামিদেরকে খাঁচায় তুলুন। ঠিক এই স্বতঃস্ফূর্ত আজকে এই প্রতিবাদটা এলাকার মানুষ দিচ্ছে।
আজকে এখানে পুলিশ এসেছে, পুলিশ প্রশাসন যেটা এই এলাকার মানুষকে আশ্বস্ত করার জন্য বলল যে আমরা সর্বোচ্চ 3 দিন সময় নিচ্ছি, আসামিকে আমরা খাঁচায় তুলব এবং হয়তো আমাদের 3 দিনও সময় লাগবে। মানুষ এটার উপরে মেনে নিল। পরবর্তীকালে যদি পুলিশের এই গাফিলতি আবার যদি তৎপরতা না থাকে, পরবর্তীকালে আমাদের এই পাবলিকের স্বার্থে আমাদের এলাকার ওই পঞ্চায়েত আমি নেতৃত্ব দিয়ে আমাদের এলাকার মানুষকে বলছে আইনি পথে আন্দোলন সংগ্রাম ঘটনার উপরে আমাদের করতে হবে। বিশাল আকৃতির গাছ পড়ে বিদ্যুৎহীন গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরের ঘটনা ইরিগেশন অফিস সংলগ্ন ডিআইজি বাংলোর কাছে। জানা গেছে এদিন ডিআইজি বাংলোর সামনে হঠাৎই একটি বিশাল আকৃতির গাছ পড়ে যায়, ফলে গোটা এলাকা প্রায় 3 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছিল। এলাকার বাসিন্দারা জানান হঠাৎ এই গাছটি পড়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ রাস্তায় চলাচলের অসুবিধা হয়েছিল। পরে বিদ্যুৎ দপ্তরের লোকজন এসে গাছ কাটার কাজ শুরু হয়। আজকে এই যে কি গাছ পড়েছিল আর কোথায় এটা আসলে? এই যে আমাদের ইরিগেশন দপ্তরে এখানে কিছু গাছ পড়েছিল, তো শুকিয়ে গিয়েছিল, ওই গাছটা এখান থেকে পড়ে গেছে। একটা দমকা হাওয়া আসছিল, হাওয়াতে গাছগুলো পড়ে গেছে। এখন পরিস্থিতি কি রয়েছে? এখন তো কি বলবো, এখন ইলেকট্রিসিটি বোর্ড আসবে, কখন আসবেন ওনারা কিছুটা এসছেন, তা ওরা দেখছে, ওরা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়েছে গাছ কাটার জন্য। তা এখানটা এখন কবে 2-2.5 ঘন্টা সময় লাগবে নাকি বলছে। মানে এটা তো বিদ্যুৎ আছে এখন? না, এখন কোনো কারেন্ট নেই, কোনো জায়গায় কারেন্ট নেই। মানে এটা কি ভিআইপি এরিয়া? হ্যাঁ, ভিআইপি এরিয়ার সামনে এসপি বাংলো, ডিআইজি বাংলো রয়েছে। তখন কি কতক্ষণে হবে না হবে আমরাও বুঝতে পারছি না, এই গরমে যা অবস্থা। মানে কতটা বিপদ হতো হঠাৎ পড়ে যাওয়ার জন্য? বাম্পার, মানে অনেকগুলো লোক তো সাইডে যাচ্ছিল, তাই বেঁচে গেছে ওরা, মানে খুঁটিটা বেঁকে গেছে। একটা আমরা এখানে ছিলাম, বোম ব্লাস্টের মতো আগুন, বিশাল অবস্থা। আপনার নাম? উত্তম দাস। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রী বোঝাই গাড়ি। পান্ডাপাড়া জগন্নাথ কলোনি এলাকায় হাই রোডের পাশে একটি বড় শিশু গাছে আগুন লেগে যাওয়ায় শর্ট সার্কিটের কারণে একটি জ্বলন্ত গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার পাশে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি যাত্রী বোঝাই গাড়ি। এলাকাবাসীর তৎপরতায় দমকল বাহিনী এসে গাছের আগুন নিভিয়ে দেয়। এর ফলে রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসী এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় যানজট মুক্ত হয় এবং গাছের আগুন নিভিয়ে দেওয়া হয়। 2:30 নাগাদ বোধ হয় একবার ফায়ারিং হয়, তার থেকে শর্ট সার্কিট হয়। আচ্ছা, উপরের যে লাইনটা, মেন লাইনটা, আচ্ছা, তো ওখান থেকে শর্ট সার্কিট হয়ে ওই পাশে গাছ আগুন ধরে কিছু ভেঙে পড়ে যায়। তারপরে ফায়ার ব্রিগেডের কোনো দোষ নেই, ফায়ার ব্রিগেড যথেষ্ট চেষ্টা করে পরিষেবা দিয়েছে, দেওয়ার পর আবার নিভিয়ে চলে গেছে। হয়তো কোথাও লিকেজ ছিল, সেইখান থেকে আবার পুরো করে। আশেপাশে কার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? আশেপাশে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি, কিন্তু একটা বড় ধরনের ডাল হয়েছে, আমি ফেলে দিয়েছি। আগুন ধরা ডাল গাড়ির মধ্যে পড়েও পড়েনি। ওটা প্যাসেঞ্জার, হুটে প্যাসেঞ্জার ছিল, এই যে ছোট টাটা এসিগুলো। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে? এখন আগুন নিয়ন্ত্রণে, ওনাদের যতটুকু করার ওনার সার্ভিস দিয়েছে, করেছে। আমার খুব। আপনার নাম? আমার নাম হচ্ছে গৌতম ঘোষ। এটা কোন জায়গা? এটা হচ্ছে 17/156 বুথ, জগন্নাথ কলোনি, পান্ডাপাড়া কালীবাড়ি, জগন্নাথ কলোনি। এই গাছে আগুন লেগেছিল, সম্ভবত ইলেকট্রিক তারের সাথে কানেকশন হয়ে গাছে আগুন লেগেছিল। মানে কোন জায়গা এটা? এটা তো পান্ডাপাড়া থেকে একটু আগিয়ে, আচ্ছা আচ্ছা, পেট্রোল পাম্পের সামনে। ইলেকট্রিক শর্ট থেকে হয়েছে? ইলেকট্রিক থেকেই মনে হচ্ছে এই আগুনটা লেগেছে। গোটা গাছ কি ধরে গেছিল কি? না, গোটা গাছ ধরেনি, কিছুটা ধরেছিল, কিন্তু উৎসতেই তাকে দমন করতে হয়। ওর জন্য দেখেছি আমরা ঠিক সময় এসেছি, গাছে আগুন সব নিভিয়ে দিলাম। এমনি আর কোনো আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি? না, আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি। আপনার নাম? আমার নাম অর্ঘ্য। সেরিব্রাল স্ট্রোকও লেখক দীপায়ন চক্রবর্তীর পথের কাটা হতে পারেনি। মনের অদম্য ইচ্ছায় তিনি এগিয়ে গিয়েছেন। তার দ্বিতীয় গল্পের বই টিন্টেড আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠান ছিল বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টুডেন্ট সেলস হোমে। জলপাইগুড়ির এই কৃতি লেখকের বই প্রকাশ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন শহরের সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজন, দীপায়ন বাবুর বন্ধুরা। আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন গৌতম গুহরায়। তিনি বলেন, দীপায়ন ওরফে ববি একজন লেখক শুধু নন, জীবনের প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে জয়ের আলো ছিনিয়ে আনা এক উদাহরণ।
লেখক দীপায়ন চক্রবর্তী তার এই জার্নি ও সাহিত্য রচনার প্রেক্ষিত নিয়ে বলেন, এই লড়াইয়ের সহযোদ্ধা তার স্ত্রী শ্রাবণী চক্রবর্তী। প্রায় 14 বছর ধরে যে জীবন যুদ্ধ তাদের করতে হয়েছে সে কথা শোনান। এদিন আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ করেন 3 শিক্ষক পীযূষ কান্তি ভদ্র, সুভাষ কর্মকার ও উমেশ শর্মা। বইটি নিয়ে আলোচনা করেন সৌভিক কুন্ডা, অসীমা সরকার, দিগন্ত চক্রবর্তী। এছাড়া আলোচনায় অংশ নেন মণি, দীপানন্দী বিশ্বাস, কোয়েলা গঙ্গোপাধ্যায়, কাজল চক্রবর্তী প্রমুখ। ওকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ওর মুখ বুঝে চলতে পারছে। আমার অর্থপথে আজ কি আমার পরিচয়টা বলুন। আমার নাম শ্রাবণী চক্রবর্তী। আমি আজকে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, বুক লঞ্চ হচ্ছে একটা, সে দীপায়ন চক্রবর্তী যিনি বইটা লিখেছেন, আমি ওনার স্ত্রী। কি রয়েছে এবং আজকে কি মূলত এবার আজকে এখানে যে অনুষ্ঠানটা রয়েছে সেটা বইটার আনুষ্ঠানিক প্রকাশ হচ্ছে, এবং সব থেকে বড় কথা, বই হয়তো অনেকই প্রকাশ হয়, এবার আমার হাজব্যান্ড দীপায়ন যেই সিচুয়েশনে বইটা লিখেছে, ওর একটা সিভিয়ার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, এবং তার জন্য ওর হাঁটা চলার ডিফিকাল্টি আছে, ওর সবগুলো আঙুল কাজ করে না, ও শুধুমাত্র ওর লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে ওটা দিয়েও টাইপ করে ও বইটা পুরো লিখেছে আর কি। এবং ওর এই যে মানে জার্নি, এই যে যুদ্ধ, সেটা মানে খুবই প্রশংসনীয় বলবো এই কারণে যে এতখানি শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সমস্তটাই রয়েছে এর মধ্যে। এবার এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও ও একটা বই লিখেছে, এবং সেটা ইংরেজি ভাষাতে। তার জন্য মানে আমি ওর স্ত্রী হিসাবেও মানে গর্ব অনুভব করি এই জন্য যে এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও বইটাও কমপ্লিট করতে পেরেছে। আমি থেকেছি, আমার মেয়েও ছিল সাথে, ওর আমার মেয়ের নাম রম্মানী, ওর বাবাকে যথেষ্ট হেল্প করেছে মানে বইটা লেখার ব্যাপারে, ডিজিটাল সাহায্য যেটাকে বলে, আর বাকিটা তো সবটাই ওর। সেটারই একটা বই প্রকাশ অনুষ্ঠান এখানে হচ্ছে। কি বইটির নাম কি? বইটির নাম হচ্ছে টিনটেড। আচ্ছা, বলছি এটা কততম প্রকাশনা? এটা দীপায়নের এটা 3 নম্বর বই। প্রথম বইটা প্রকাশ হয় সেটা একটা উপন্যাস ছিল, নভেল, ও পুরোটা ইংরেজি ভাষাতেই লেখে। সেটার নাম হচ্ছে, প্রথম বইটার নাম ছিল দ্য উম, সেটা 2018 সালে প্রকাশ পেয়েছিল। তারপরে আর একটা সেকেন্ড বই হয়, সেটা একটা অ্যান্থোলজি, অনেকগুলো শর্ট গল্প ছিল, তার মধ্যে ওর গল্পটাও সিলেক্ট হয়েছিল, সেটা প্রকাশ পেয়েছিল 2022 সালে, এবং এটা ওর 3 নম্বর বই। এটা এই বইটা হচ্ছে একটা ছোট গল্পের সংকলন। এখানে 14খানা ছোট গল্প আছে, 14খানা গল্প বিভিন্ন স্বাদের আছে। এটা এর মধ্যে সবগুলোই লিটারারি ফিকশন বলবো আমি, যেহেতু ইংরেজিতে লিখেছি আমি সেজন্য সেভাবেই বলছি, লিটারারি ফিকশন সমস্তগুলোই, এবং সবগুলোর মধ্যে কোনোটার মধ্যে হয়তো ক্রাইম আছে, কোনোটা একটু হরর আছে, কোনোটায় মানে স্পেকুলেটিভ আছে, কোনোটা সায়েন্স ফিকশন আছে, অ্যাডভেঞ্চার আছে, মানে সমস্ত কিছু মিলিয়েই, বা কিছুটা পরিবেশ নিয়েও আছে। কোন পাবলিশার কারা রয়েছে? এই পাবলিশার এরা হচ্ছে, এদের মানে এদের প্রধান অফিসটা হচ্ছে মুম্বাইতে, মুম্বাইয়ের অফিস এদের, হাফটেক বিনস পাবলিশিংয়ের নাম, পাবলিশিং হাউসের নাম। এখানে আমরা পাঠিয়েছিলাম গল্পটা, তারপর ওরা সিলেক্ট করে আমাদের পাঠায়, তারপরে এটা সেভাবে এটা প্রকাশ। এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল, এটা কোনো সেলফ পাবলিশ নয়, ট্র্যাডিশনাল, কিন্তু ট্র্যাডিশনাল পাবলিশার। আজকে একটি বই প্রকাশ অন্য 10টি বই প্রকাশের মতন নয়। আমাদের দীপায়ন চক্রবর্তী ববি আমাদের কলেজে আমাদের জুনিয়র ছিল, সে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তারপরে কঠিন জীবনযুদ্ধ, মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে ঠিক করে, সে যেহেতু তার শারীরিক একটা অক্ষমতা চলে আসে, সে ঠিক করে যে আমার সৃজন ক্ষমতা আমার প্রকাশকে গল্পের মাধ্যমে দিই। তা ও তারপরে এক আঙুল দিয়ে একমাত্র সক্রিয়, সেই এক আঙুল দিয়েও টাইপ করে এই গল্পগুলো লেখে। লেখার পরে প্রথমে একটি গল্প দিল্লি থেকে প্রকাশিত হয় এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। আমেরিকায় একটি সংকলন গ্রন্থে ওর একটি গল্প স্থান পায়। এটি সেই অর্থে নিজের বই বলতে দ্বিতীয়, কোনো সংকলনের গল্প গেছে, কিন্তু মৌলিক গল্পের 12টি গল্পের একটি কালেকশন। এটা আজকে দ্বিতীয়, এবং তার নিজের শহর, সেই শহরে এটা প্রকাশ অনুষ্ঠান। এটা আমাদের কাছে গল্পের, বিশেষ করে একটা জীবনযুদ্ধে সংগ্রামী কবি সাহিত্যিকের এই বই প্রকাশ আমাদের খুব আশান্বিত করে, যে জীবনে হারবার কিছু নাই, ধরে জয় করা যায়। আমার নাম গৌতম গোহরা। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইল্টস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অবশেষে শুরু হলো চিলড্রেন পার্কের কাজ। এক সময় ছিল ছোটদের আবেগ এই পার্কটি, এখন সেই চিলড্রেন পার্ক বা শিশু উদ্যানের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে এই পার্কের কাজ শুরু হয়েছে। এখন চলছে নিকাশি নালার কাজ। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জির হাত ধরে শুরু হয়েছে কাজ। নিকাশি নালার কাজের শেষে বাকি কাজ শুরু হবে এমনটাই জানা গেছে। এখন তাই জোর কদমে নিকাশি নালার কাজ হচ্ছে। এরপর বাকি অন্যান্য কাজও শুরু হওয়ার কথা জানিয়েছিলেন সৈকত চ্যাটার্জি, আর সেই মোতাবেক এখন সেই নিকাশি নালার কাজ চলছে। জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন পৌরপিতা মোহন বোসের আমলে চিলড্রেন পার্কের বেশ কিছু সংস্কার হয়েছিল, বাউন্ডারি ওয়াল সহ আরো কিছু কাজ হয়েছিল। দুটি ঘর তৈরি হয়েছিল, শিশুদের খেলার সরঞ্জাম আনা হয়েছিল, কিন্তু করোনার জন্য কয়েক বছর কাজ পিছিয়ে যায়। বর্তমানে সেই সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এবার তাই চিলড্রেন পার্কের পুরো কাজ শুরু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে নিকাশি নালার পুরো কাজ শেষ হয়ে যাবে। তারপরে নতুন টেন্ডার করে বাকি কাজ শুরু হবে এমনটাই খবর পৌরসভা সূত্রে। আপনাদের এখন রাজমিস্ত্রি কাজ চলতেছে না, এটা কিসের? এইটা কি কাজ? ড্রেনের কাজ চলতেছে। ড্রেনের কতটা ড্রেন হচ্ছে? তাও 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। কবে নাগাদ শেষ হবে আশা করছেন? দেরি আছে, সময় লাগবে। এখন আর মিনিমাম 15 দিন লাগবে। এখন কোন পর্যায়ে কাজ করছেন? বুঝলাম না, মানে এখন মানে কাজটা কত দূর? এখন কাজ চলতেছে শেষের দিকে। শেষের দিকে আধা আধি পার হয়ে গেছে। আচ্ছা, আরো মাসখানিক লাগবে? মাসখানেক লাগবে না, 15 দিন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রথম 10 স্থান নেই জলপাইগুড়ির। জেলার ফলাফলে চিন্তিত শিক্ষক শিক্ষিকারা। বিভিন্ন রকম পাওনা গন্ডার জেরে চরমে উঠেছিল শ্রমিক অসন্তোষ, যার ফলে রাতের অন্ধকারে বাগানে কর্মবিরতির নোটিশ। রাতারাতি কর্মহারা হলো তোতাপাড়া চা বাগানের প্রায় 850 জন শ্রমিক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।